আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স অনুশীলনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এখান থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো আমরা দেখব। তো দেখো, প্রাচীন গ্রিক দার্শনিক, এই লাইনটা আমাদের এমসিকিউ। প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু, আগুন ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি। তাহলে আমরা কি পেলাম, যে প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি হয়। গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রত্যেক পদার্থ একক আছে এবং যা অতি ক্ষুদ্র অবিভাজ্য। তাহলে এটা কে বলেছেন? ডেমোক্রিটাস। প্রায় 2500 বছর পর 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষার প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ডেমোক্রিটাস ধারণাসমূহ প্রমাণ সম্পর্কে একটি মতবাদ দেন। এটা আরেকটি এমসিকিউ। তাহলে কত সাল? 2500 থেকে 1803। তিনি আবারও গ্রিক দার্শনিক আরও বলেছেন যে দার্শনিক ডেমোক্রিটাস সম্মানে এই একক ক্ষুদ্র কণার নাম দেওয়া হয় অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। অর্থাৎ পরমাণু কি নয়? পরমাণু হচ্ছে অবিভাজ্য নয়, কারণ এদেরকে ভাঙলে পরমাণু হচ্ছে ক্ষুদ্র কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। তো দেখো এরপর মৌলিক পদার্থ সোনা, রূপা, লোহা ইত্যাদি বিশুদ্ধ পদার্থ। এদেরকে তুমি যতই ভাঙো না কেন তাদের ক্ষুদ্রতম কণা ছাড়া আর কিছু পাওয়া যায় না। অর্থাৎ মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলা হয়। তাহলে দেখো মৌলিক পদার্থগুলি লিখতে পারো, অর্থাৎ 118টা যে মৌল আছে সেই 118টা মৌলই হচ্ছে কি আমাদের মৌলিক পদার্থ। তাহলে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক সংখ্যা কত? 118টি হচ্ছে মৌলিক সংখ্যা। কয়টি? 118টি। এবং এর মধ্যে কয়টি? 98টি প্রকৃতিতে পাওয়া যায়, আর 26টি বাকি যে মৌলগুলো আছে সেগুলো গবেষণাগারে বা বাকি মৌলগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তার মানে বাকি 20টি মৌল আমাদের কোথা থেকে তৈরি? বাকি 20টি মৌল হচ্ছে আমাদের কৃত্রিম উপায়ে তৈরি। এর মধ্যে আমাদের কয়টি মৌল লাগে? মাত্র 26টি মৌল আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। কয়টি? এই যে শুধু এই যে 26টি। এটা হচ্ছে আমাদের এমসিকিউ। এরপর দেখো তোমাদের পানিতে হাইড্রোজেন অক্সিজেনের পরিমাণ কত? পানিতে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। তার মানে পানিতে হাইড্রোজেন থাকে 2টি এবং অক্সিজেন থাকে 1টি। তাহলে সাধারণ তাপমাত্রা হাইড্রোজেন অক্সিজেন গ্যাসীয়। সাধারণ তাপমাত্রায় কি থাকে? হাইড্রোজেন ও অক্সিজেন থাকে কি? গ্যাসীয়, কিন্তু এদের উৎপন্ন যৌগ হয় কি? তরল। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়? তাহলে আমরা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় পাইলাম কি? হাইড্রোজেন ও অক্সিজেন। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে কি আমাদের গ্যাসীয় সাধারণ তাপমাত্রায়, কিন্তু এদের উৎপন্ন যৌগ আমাদের কি অবস্থায় থাকে? তরল অবস্থায় থাকে। এরপর আসলো আমাদের পরমাণু বা অণু। পরমাণু হলো কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে কি থাকে? যে মৌলের যে গুণাগুণগুলো আছে সেগুলো বিদ্যমান থাকে। আর অণু কি? দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন হয়। তার মানে এই যে এখানে অক্সিজেন, দেখো 2টা অক্সিজেন যদি আমরা যুক্ত হয়, 2টা অক্সিজেন যুক্ত হলে O2-তে পরিণত হয়, অর্থাৎ এখানে O2 একটা হচ্ছে কি? অণু। আবার কার্বন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তারপরে কার্বন ডাইঅক্সাইড একটা কি? তাহলে কার্বন ডাইঅক্সাইড একটি অণু, কিন্তু কার্বন এটা কি আমাদের পরমাণু। অর্থাৎ 2 বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত হলে যে যৌগ গঠন করে তাকেই অণু বলা হয়। মৌলের প্রতীক। তাহলে মৌলের প্রতীক কাকে বলে? শুধু এটা লাগবে যে মৌলের প্রতীক কি? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই মৌলের প্রতীক বলা হয়। এখন দেখো এই যে এই টেবিলটা থেকে দেখো যে ল্যাটিন নাম আছে, এখান থেকে অবশ্যই একটা এমসিকিউ তোমাদের হবে। প্রত্যেক বোর্ডের জন্য এখান থেকে আমাদের একটা এমসিকিউ হবে। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম, অথবা প্রশ্ন হতে পারে নিচের কোনটি ল্যাটিন নাম থেকে নেওয়া। তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে?
এই ছকটা অন্তত আমাদের মুখস্থ রাখতেই হবে, কারণ এই ছক থেকে আমাদের একটা এমসিকিউ অবশ্যই আসবে। তো আমাদের কোনগুলো, যেগুলো ব্যতিক্রম, তোমাদের ল্যাটিন নাম, অর্থাৎ বোর্ডে প্রশ্ন দেখবা যে একাধিকবার এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হয়েছে। তো অবশ্যই আমাদের এটা কী করতে হবে, পড়তে হবে, অর্থাৎ বৈজ্ঞানিক নামগুলো অবশ্যই একটা এমসিকিউ আমাদের আসে। এরপরে দেখো সংকেত। আমাদের সংকেত তেমন না যে নিচে তোমরা সংকেত অবশ্যই জানো। এরপর দেখো পরমাণুর সাংগঠনিক কণা। তাহলে পরমাণুতে 3টি কণিকা থাকে। কয়টি কণিকা থাকে? পরমাণুতে 3টি কণিকা থাকে। সেগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। অর্থাৎ বোঝা গেল পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে মাত্র 3টি। কয়টি স্থায়ী কণিকা? মাত্র 3টি স্থায়ী কণিকা বিদ্যমান। ইলেকট্রন, তাহলে ইলেকট্রন হলো কি, দেখো ইলেকট্রন পরমাণু একটি মৌলিক কণিকা যার আধান বা চার্জটা কি নেগেটিভ। তাহলে ইলেকট্রনের আধানটা কত? -1.60 × 10⁻⁹ কুলম্ব। ইলেকট্রনকে কী দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। এর আপেক্ষিক আধান -1, এর ভর নিউটনের ভরের তুলনায় 840 গুণ। তাই আপেক্ষিক ভরকে 0 ধরা হয়। তাহলে ইলেকট্রন আপেক্ষিক ভর 0। কি ইলেকট্রন আপেক্ষিক ভর? এখান থেকে এমসিকিউ খুবই হয়। এরপর দেখো প্রোটন। প্রোটন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা যার চার্জ বা আধান হচ্ছে কি পজিটিভ। প্রোটনের চার্জ বা আধানটা কি আমাদের পজিটিভ। এরপর দেখো প্রোটনের চার্জটা কত? +1.6 × 10⁻⁹ কুলম্ব। অবশ্যই এগুলো মুখস্থ রাখবা। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻24 গ্রাম। তাহলে মনে অবশ্যই এগুলো লাগবে। অর্থাৎ নিউট্রন হচ্ছে কি মৌলের আরেকটি কণা যার চার্জ নেই। তাহলে চার্জহীন কণার নামটাই হচ্ছে কি তোমার নিউট্রন। চার্জহীন কণার নাম হচ্ছে কি নিউট্রন। এখন একটা প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন ছাড়া সকল মৌলের কি আছে? নিউট্রন আছে। তার মানে কার নাই? হাইড্রোজেনের কি নেই? শুধু হাইড্রোজেনের কি নেই? নিউট্রন সংখ্যা নেই। তাছাড়া সবগুলোর কি আছে? নিউট্রন সংখ্যা রয়েছে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো তার মানে এইটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের একটা এমসিকিউ এখান থেকে আমরা অবশ্যই পাবো। এইটা আমাদের মাস্ট বি, আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। মৌলের নাম, মৌলের কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটনকে কী দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রনকে কী দ্বারা প্রকাশ করা হয়? আধান কী? প্রকৃত ভর কী? এইটা যদি তোমরা পড়ো অবশ্যই যে কোনো বোর্ডে তোমরা অন্তত দেখবা যে 2-4টা বোর্ডে এই অংশটুকু থেকেই শুধু তোমাদের কি আসবে? প্রশ্ন আসবে। এরপরে দেখো পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়াম, এর পরমাণুতে 2টি নিউট্রন আছে, এই নিউক্লিয়াসে 2টি প্রোটন আছে, তাই এর পারমাণবিক সংখ্যা 2। দেখো আবার বলতে প্রত্যেকটা পরমাণুর চার্জ নিরপেক্ষ বা মোট চার্জটা কী থাকে? 0 থাকে। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা বুঝলাম যে পরমাণুর চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান কত ধরা হয়? 0 ধরা হয়। মোট চার্জটা কি? 0। এবার ভর সংখ্যা কোনো পরমাণুর প্রোটন আর কিসের সংখ্যা? নিউট্রন। প্রোটন আর নিউট্রনের কি যোগফল? প্রোটন আর নিউট্রনের যোগফল করলে যা হয় তাই হচ্ছে কি আমাদের ভর সংখ্যা। ভর সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখো এইটা দেখে তোমাদের আসতে যে এটা কি উপরে কি থাকে, নিচে কি থাকে। তো আমাদের উপরে থাকে কি ভর সংখ্যা, নিচে থাকে কি পারমাণবিক সংখ্যা। এখানে কখনো প্লাস দেওয়া থাকে অথবা মাইনাস দেওয়া থাকে। প্লাস দেওয়া থাকলে এখানে বুঝবে যে এই ইলেকট্রন ছাড়ছে, মাইনাস দেওয়া থাকলে ইলেকট্রন জয়টা প্লাস দেওয়া থাকবে তয়টা ইলেকট্রন ত্যাগ করবে, জয়টা মাইনাস দেওয়া থাকবে তয়টা ইলেকট্রন গ্রহণ করে। এটা অবশ্যই মাথায় রাখবা। এরপর দেখো রাদারফোর্ডের পরমাণুর মডেল। তো রাদারফোর্ডের পরমাণুর মডেলে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড মডেলটা প্রকাশ করেন। এটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? সৌরজগতের সঙ্গে তুলনা করা হয়। তাহলে এর একটা ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কক্ষপথ। অবশ্যই এটার সীমাবদ্ধতাগুলো দেখো যে রাদারফোর্ডের কিছু ভুল ত্রুটি ছিল, যে মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতির সম্বন্ধে ধারণা দিতে পারেনি। সৌরজগতের সঙ্গে অর্থাৎ চার্জহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তু তুলনা করেছে। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট
নিউক্লিয়াসকে কীভাবে পরিবহন করবে তার কোনো তথ্য দেওয়া নাই। এবং ম্যাক্সওয়েলের সাথে রাদারফোর্ডের একটা সম্পর্ক আছে। যদি বলা হয় যে ম্যাক্সওয়েলের কার মডেলকে তুলনা করে, তাহলে তোমাদের বলতে অবশ্যই রাদারফোর্ড। এবার বোর পরমাণু মডেল 1913 সালে কার রাদারফোর্ডের সংশোধন করে 1913 সালে বোর পরমাণু মডেল প্রকাশ করেন। এর মধ্যে কিছু আছে, কি দেওয়া আছে দেখো, বোর পরমাণু মডেলে যে পরমাণুতে ইলেকট্রনগুলো আছে তারা যে কোনো কক্ষপথে ইচ্ছা মতো ঘুরতে পারে না। কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে যেগুলোতে অবস্থান করে এরা কী করে, আবর্তন করে এটা। এবং বোর পরমাণু মডেলে কৌণিক ভরবেগকে কী দ্বারা প্রকাশ, mv আর nh/2 পাই। তো আমাদের দেখো এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর 9 × 10⁻9.111 × 10⁻31 কেজি। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, বি হচ্ছে বেগ, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকটা অবশ্যই আমাদের জানতে হবে 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। অবশ্যই এককটা মাথায় রাখতে হবে, একক কখনো দিয়ে রাখে। এরপরে দেখো আমাদের শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ HV = hc/λ। সি হচ্ছে আলোর বেগ, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্কের একক হচ্ছে কি আমাদের পার সেকেন্ড বা হার্জ, আর তরঙ্গদৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ইলেকট্রন উচ্চ স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলোক বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে পাস করলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তার মানে কিসের মধ্যে পাস করতে হবে, প্রিজমের ভিতর দিয়ে। তার মানে এই লাইনটা আমাদের পড়তে হবে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণুর মডেল শুধু হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট যাদের একটা করে ইলেকট্রন থাকে তারাই শুধু কি করতে পারে, এটা ব্যাখ্যা করতে পারে। যেমন হাইড্রোজেন এক ইলেকট্রন, লিথিয়াম যদি আমাদের 2+ দিয়ে দেয় তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করলেও তাহলে একটা ইলেকট্রন থাকে তাহলে লিথিয়াম। এই হিলিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে হিলিয়াম ইলেকট্রন ত্যাগ করে একটা, সেক্ষেত্রে করতে পারে। তাহলে বোর পরমাণু মডেল কী করতে পারে, এক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, একাধিক পারে না। এবার পরমাণু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। তাহলে পরমাণু প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি 2n², মানে প্রত্যেকটা কক্ষপথ একটা করে প্রধান কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² সমান থাকতে পারে। n এর মান 1 2 3 4, মানে n এর মান 1 মানে প্রথম প্রধান শক্তি স্তর, n এর মান 2 মানে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, n এর মান 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর, n এর মান 4 হলে চতুর্থ প্রধান শক্তি স্তর। কে যদি 1 কে শক্তি স্তর হলে কে হচ্ছে প্রথম শক্তি স্তর, কে এল এম এন, এরকম। প্রথমটা তাহলে কে, এল, তারপর এম, তারপর একটা হচ্ছে আমাদের এন, এরকম করে চারটা কক্ষপথ হয়ে থাকে। তাহলে কে এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে 2, এম এর মান 3, এন এর মান হচ্ছে 4। তাহলে এরকম করে চারটা কক্ষপথে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে। তাহলে এল এর মান যদি কে এর মান 1 হলে তাহলে ইলেকট্রন থাকবে কয়টা, 2টা। আবার যদি এল এর মান এল শক্তি স্তরে তাহলে এন এর মান 2, তাহলে ইলেকট্রন থাকবে কি 2 নম্বর কক্ষপথে 8টা, এম হলে 3 নম্বর কক্ষপথ এবং কক্ষপথে 18টি, এবং এন যদি হয় তাহলে হচ্ছে কি এন এর মান 4 নম্বর কক্ষপথ। 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি, 32টি, কারণ 2n²। তাহলে এন এর মান হচ্ছে 4 উপরে 16, 16 দুগুণে 32। দেখো এইটা আমাদের জানা লাগে যে এন এর মান যদি 1 হয়, এল এর মান হয় আমাদের কি 0, এবং অরবিটাল সংখ্যা হয় একটি 1s। এন এর মান 2 হলে এল এর মান হয় কি 0 1, এল এর মান 2, এন এর মান 2 হলে এল এর মান কী হবে 0 1, অরবিটাল হবে কি 0 এর জন্য s, 1 এর জন্য p। 0 এর জন্য কি অরবিটাল হয় 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল। এন এর মান 3 হলে 0 1 2, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d। তাহলে যেহেতু আমাদের এন এর মান 3 কক্ষপথ, তাহলে 3s 3p 3d। এন এর মান 4 হলে আমাদের মান আসে 0 1 2 3, অর্থাৎ এক্ষেত্রে অরবিটাল সংখ্যা হয় 4টি, ঠিক আছে 4s 4p 4d 4f। এন এর মান 5 হলে তোমার 0 1 2 3 4, 5টি। এখানে অরবিটাল থাকার কথা 5টি, কিন্তু থাকে কি 4টি থাকে, কারণ 5টা কক্ষপথ আমাদের নেই। এই জন্যে যতই যদি আমাদের এন এর মান যদি 10ও হয় তার মধ্যেও আমাদের কী নিতে হবে, এন এর মান আমাদের কত পর্যন্ত থাকবে, 4টা পর্যন্তই থাকবে। এরপর দেখো প্রতিটি প্রধান শক্তিস্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
হচ্ছে কতটি দেখো, প্রতিটি প্রধান শক্তির বর্তমান উপর শক্তির স্তর 12+1, আর ইলেকট্রন প্রতিটি শক্তি স্তর ইলেকট্রন থাকার কথা 2 × 12+1, আর পূর্ণ শক্তি স্তর ইলেকট্রন 2n²। অবশ্যই এই ছকটা ভালো করে বুঝবা, এই ছকটা পড়বা, এই ছকটা দেখো প্রশ্ন আসে, অর্থাৎ তোমাদের ইলেকট্রন হিসাব করতে বলা হয়, তাহলে অবশ্যই এই ছকটা তোমরা পড়বা। এটা গয়ের জন্য পড়বা এবং ঘয়ের জন্যে, এটা কিসের জন্যে, গয়ের জন্যে। অবশ্যই এই ছকটা তোমাদের পড়তে হবে, কারণ এখনকার আগে প্রশ্নতে কখনো করে এটা আমাদের কি দিয়ে যাচ্ছে যে তোমাদের ইলেকট্রন হিসাব করতে বলতেছে, তাহলে কোন কক্ষপথে কতটি এবং কিভাবে সেটা তোমরা অবশ্যই বের করবা। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতি হতে প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর অরবিটাল প্রবেশ করে, তাই ইলেকট্রনটা কী করে, পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে অরবিটাল প্রবেশ করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে অরবিটাল প্রবেশ করে। এটা হচ্ছে তোমার কি ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তাহলে নির্ভর করে কি দেখো n+l এর মানের উপর, n+l এর মান যার কম বা বেশি হবে সে হবে উচ্চ শক্তি স্তর। দেখো n+l এর মান বেশি হলে n+l বেশি উচ্চ শক্তি স্তর, n+l এর মান কম নিম্ন শক্তি স্তর। তাহলে দেখো যেটা নিম্ন শক্তি স্তর সেখানে আমাদের n প্রবেশ করবে। দেখো 3 অরবিটাল ক্ষেত্রে n এর মান কত 3, আর ডি এর জন্য l এর মান হচ্ছে কত 2, n+n এর মান হচ্ছে 3+2 অর্থাৎ 5। এবং 4th অরবিটালের ক্ষেত্রে দেখো n এর মান আমাদের 4, s এর জন্য তো 0, তাহলে 4। তাহলে দেখো এটাতে হচ্ছে 3Dর ক্ষেত্রে আমাদের n+l এর মান 5, আর এটা আসে কত 4, n+l এর মান কার বেশি, তাহলে এই যে 3Dর ক্ষেত্রে n+l এর মান বেশি, তাহলে এটা হচ্ছে আমাদের কি উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল, আর এটা হচ্ছে n+l এর মান কম, তাই এটা হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল। অর্থাৎ 3D অরবিটাল হচ্ছে 4s অরবিটাল কম শক্তি সম্পন্ন, কারণটা আমরা দেখলাম n+l এর মান বেশি হচ্ছে কার 3D। আবার দুটি অরবিটাল n+l এর মান যদি সমান হয় সেক্ষেত্রে যার n এর মান কম সেটা দেখো এই 3Dর ক্ষেত্রে আমাদের 5, আবার 4Pর জন্য আমাদের 5, দুইটাতে 5 না, কিন্তু দেখো n এর মান কার কত, এটাতে n এর মান 4, এটাতে n এর মান 3, তার মানে এটাই হচ্ছে 3Dটা হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল, তার মানে 3Dতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটা হচ্ছে ক্রোম, অবশ্যই এটা জানে রাখবা। এরপর দেখো সাধারণ নিয়মের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমের ক্ষেত্রে এস অরবিটালে একটা করা হয়। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসে এস অরবিটালে একটি ইলেকট্রন থাকবে, আর বাকিটাতে দেখো যা হবে তাই। তাহলে ব্যতিক্রম কি ক্রোমিয়াম, কপার, আর একটা হচ্ছে সিলভার। ক্রোমিয়াম, কপার, সিলভার, এজি হচ্ছে সিলভার, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। এবার হচ্ছে আইসোটোপ, যে সকল মৌলের ভর সংখ্যা সমান, ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা নিউটন সংখ্যা কী হবে, অর্থাৎ ভর সংখ্যাগুলো ভিন্ন হবে কিন্তু পারমাণবিক সংখ্যা একই, তাদেরকে আইসোটোপ বলা হয়। দেখো হাইড্রোজেনের আইসোটোপ কয়টা আছে, হাইড্রোজেনের আইসোটোপ আছে 7টি, তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টি, পাওয়া যায় কোথায়, প্রকৃতিতে পাওয়া যায় 3টি, আর বাকি 4টি ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এই 3টির নাম হচ্ছে, এখান থেকে একটা এমসিকিউ তোমাদের আসে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রো মানে 1, ডি দেখতে আমার দুইটা টান থাকে, ডি তৈরি করতে গেলে দেখো তো যদি আমরা ডি লিখতে যাই তাহলে আমাদের টান কয়টা দিতে হয়, ডি হচ্ছে 2, তার মানে এর হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 2। আর ট্রিটিয়াম, টি লিখতে গেলে আমাদের কয়টা, এই যে 1, এই যে একটা অংশ 2টা, এই যে একটা অংশ কয়টা, 3টা অংশ হলো না, তাহলে অবশ্যই ট্রিটিয়ামের আমাদের 3, পারমাণবিক সংখ্যাটা ভর সংখ্যাটা কত 3। তাহলে ডিউটেরিয়াম বলা হয় যদি কাকে, যে ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ যার ভর সংখ্যা 2, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। আপেক্ষিক পারমাণবিক ভর, অবশ্যই এই দুটো তোমরা মুখস্থ করবা, দেখবা যে ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্নের এমসিকিউয়ে তোমাদের ফলোমের একটি পরমাণুর ভর 3.16 × 10⁻24 গ্রাম, 23 গ্রাম, এটা তোমাদের আসবে। বা অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে এত, এটা আমাদের আসবে। এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের অনুপাত হচ্ছে 1.66 × 10⁻24। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। আবার দেখো অ্যালুমিনিয়ামের
আপেক্ষিক পারমাণবিক ভর কি 4.482 গুণন 10⁻23 গ্রাম। অর্থাৎ বইয়ের মধ্যে যেগুলো আছে অবশ্যই, তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কি মৌলের প্রকৃত ভর, এই যে একটা পরমাণুর ভর দেওয়া আছে, একটা পরমাণুর ভর, আর অ্যালুমিনিয়ামের কার্বন 12 হয়েছিল 1/12 অংশ হচ্ছে 1.6 গুণন 10⁻24। এবার আসো আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে কি পি গুণন এম, প্রথম আইসোটোপ গুণন প্রথম আইসোটোপের শতকরা যোগ দ্বিতীয় আইসোটোপ গুণন দ্বিতীয় আইসোটোপের শতকরা ভাগ 100। অবশ্যই এই দুটো তুমি মুখস্থ করবা। তো বইয়ের মধ্যে যেগুলো আছে এগুলো হুবহু আমাদের এগুলো আসে, এবং এটা হচ্ছে অবশ্যই গয়ের জন্য পড়ে নিবা, শতকরা সংযুতি বের করাটা। এখন দেখো একটি মৌলে যে সকল আইসোটোপে তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এ পর্যন্ত আইসোটোপের সংখ্যা কত? 3000-এরও বেশি। চিকিৎসার ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন প্রয়োজনে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, যেমন রোগ নির্ণয়ে রোগ নির্ণয়ে 99 টেকনিশিয়াম ব্যবহার করা হয় এটা। আবার টেকনিশিয়ামের লাইফ টাইম হচ্ছে কত? 6 ঘন্টা। টেকনিশিয়াম থেকে কী রশ্মি নির্গত হয়? গামা রশ্মি নির্গত হয়। কী রশ্মি নির্গত হয়? গামা রশ্মি। রোগ নিরাময়ে তারপর দেখো রোগীকে পরিণত তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণ পান করা হয়, অর্থাৎ থাইরয়েড ক্যান্সার নিরাময়ের জন্য আমাদের কোনটা ব্যবহার করা হয়? 131 আয়োডিন। আবার দেখো টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ 60 কোবাল্ট ব্যবহার করা হয়। 60 কোবাল্ট থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করে। 60 কোবাল্ট থেকে কী নির্গত হয়? গামা রশ্মি নির্গত হয়। রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফেট ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে অর্থাৎ গাইগার কাউন্টার ব্যবহার করতে আমাদের ব্যবহার করা হয়, যে গাইগার মূলার কাউন্টার কোথায় ব্যবহার করা হয়? ফলের পুষ্টিতে। বিদ্যুৎ কেন্দ্র কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে ফিশন বিক্রিয়া ঘটে, প্রচুর পরিমাণ তাপ নির্গত হয়। অন্য শ্রেণী নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলা হয়ে থাকে এটাকে। বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে বাংলাদেশ সরকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাংলাদেশ পাবনা জেলার কোথায়? পাবনা জেলার রূপপুরে বাংলাদেশ সরকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন করতেছে। এবার দেখো তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেক উপকার আসলেও যেটা কি আমাদের কী করে? ক্ষতি করে থাকে। কারণ দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোথায়? হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছে এবং তার জন্য কয়েক লক্ষাধিক জীবন ধ্বংস হয়ে গেছে। 1998 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে দুর্ঘটনা ঘটেছে তার ফলে অনেক প্রাণ হারিয়েছিল। 1986 সালে কোথায়? রাশিয়ার চেরনোবিল।